এখন আমরা আলোচনা করব প্রাস বা প্রজেক্টাইল, প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তো প্রথমে জানা দরকার প্রাস কি বা প্রজেক্টাইল কি। না, ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে, অবস্থান থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে প্রক্ষেপ করলে, কোনো ভূপৃষ্ঠ থেকে অথবা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রজেক্টাইল। ভূপৃষ্ঠ থেকে অথবা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে প্রক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রজেক্টাইল বা প্রাস। তো এই ধরো, এই হচ্ছে ও একটা বিন্দু, এখানে ও এক্স আর ও ওয়াই দুটো অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আচ্ছা, এইখানে অর্থাৎ এই যে মূল বিন্দু ওর থেকে একটা বস্তুকে ধরো আমরা এইরকম ইউ বেগে এই কোণে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছুড়ে দিচ্ছি। আমরা বলছি যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রজেক্টাইল। কোনো একটা বস্তুকে মনে করো ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছুড়ে দেওয়া হয়। তো এক করে আসি, প্রক্ষেপ বিন্দু, পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন বা প্রক্ষেপ বিন্দু কোনটা? না, যে বিন্দু থেকে বস্তুটাকে ছোঁড়া হচ্ছে, যে বিন্দু থেকে বস্তুটাকে ছোঁড়া হচ্ছে, তাহলে এক্ষেত্রে প্রক্ষেপ বিন্দু কোনটা? প্রক্ষেপ বিন্দু হলো ও। প্রক্ষেপ বিন্দু কোনটা? ও। ও হলো প্রক্ষেপ বিন্দু। যে বিন্দু থেকে বস্তুটাকে ছোঁড়া হয় সেটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বেগ, ভেলোসিটি অফ প্রজেকশন, অর্থাৎ ও বিন্দু থেকে ইউ বেগে ওটাকে ছোঁড়া হয়েছে, তাহলে প্রক্ষেপ বেগ কত? ইউ। প্রক্ষেপ বেগটা কত হবে? ইউ। ইউ হলো ও বিন্দু থেকে, ও বিন্দুটা হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন, যে বিন্দু থেকে বস্তুটাকে ছোঁড়া হয়েছে, যে বেগে ছোঁড়া হয়েছে সেটা হচ্ছে ইউ, তাহলে প্রক্ষেপ বেগ হলো ইউ। প্রক্ষেপ কোণ, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে এই যে বস্তুটা ইউ বেগে ছোঁড়া হয়েছে, দেখো ইউ সরলরেখা দ্বারা দেখানো হয়েছে, তো এটা অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করেছি, তাই এখানে প্রক্ষেপ কোণ কত হবে? থিটা। অর্থাৎ অনুভূমিকের সঙ্গে যে কোণে বস্তুটাকে ছোঁড়া হয় বা প্রক্ষেপ করা হয় সেটাকেই বলা হয় প্রক্ষেপ কোণ। আর প্রক্ষেপ পথ, ট্রাজেক্টরি, অর্থাৎ বস্তুটাকে যে কোনো কোণে যদি আমরা ছুড়ে দিই তাহলে সেটা কিন্তু কিছু দূর যাওয়ার পর এইভাবে বেঁকে গিয়ে কিছু দূর সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপরে আবার এইরকম একটা পথ ধরে এ বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ এখানে পথটা হবে, ও পি একটা বিন্দু হয় এই রাস্তায়, যাওয়ার রাস্তায়, তাহলে ও পি এ এইটা হলো তার প্রক্ষেপ পথ। অর্থাৎ যে পথ ধরে বস্তুটা যেখান থেকে ছোঁড়া হচ্ছে সেখান থেকে হয়ে আবার একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ভূমিস্পর্শ করছে, যে ও পি এ। ও পি এটাকে বলা হচ্ছে যে পথ দিয়ে বস্তুটা যাচ্ছে সেটাকেই বলা হয় প্রক্ষেপ পথ বা ট্রাজেক্টরি। প্রক্ষেপ সীমা বা পাল্লা, হরাইজন্টাল রেঞ্জ অর শুধু রেঞ্জ কি না, যে বিন্দু থেকে বস্তুটাকে ছোঁড়া হচ্ছে এবং ওই প্রক্ষেপ পথ দিয়ে যে বিন্দুতে গিয়ে বস্তুটা আবার পুনরায় ভূমিস্পর্শ করছে, এই যে ও এ, এই যে বিন্দু থেকে ছোঁড়া হচ্ছে আর যে বিন্দু থেকে পুনরায় আবার ভূমিস্পর্শ করছে, সেই ও এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ বা পাল্লা। হরাইজন্টাল রেঞ্জ বা পাল্লা, এটা যে আমরা বলছি এটা কিন্তু তির্যক প্রাস। এই যে তির্যক প্রাসের গতি, এই যে তির্যক ভাবে ছোঁড়া হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তির্যক প্রাস বা মোশন অফ অবলিক প্রজেক্টাইল। মোশন অফ অবলিক প্রজেক্টাইল। তাহলে প্রক্ষেপ বিন্দু যে বিন্দু থেকে ছোঁড়া হচ্ছে, প্রক্ষেপ বেগ যে বেগে ছোঁড়া হচ্ছে, প্রক্ষেপ কোণ অনুভূমিকের সঙ্গে যে কোণে ছোঁড়া হচ্ছে, প্রক্ষেপ পথ যে রাস্তা দিয়ে বস্তুটা যাচ্ছে, প্রক্ষেপ সীমা যেখান থেকে ছোঁড়া হচ্ছে এবং বস্তুটা যেখানে গিয়ে ভূমিস্পর্শ করছে, প্রক্ষেপ বিন্দু এবং ভূমিস্পর্শ করছে যেখানে, তাদের মধ্যেকার যে দূরত্ব সেটাকেই বলা হচ্ছে প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ বা শুধু রেঞ্জ বা ওয়ে। এবার আমরা এই জিনিসগুলো মুছে দিয়ে এইবার এক করে জিনিসগুলো আলোচনা করব।
এবার আমরা দেখব বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে এবং তার রাশিমালাটা কি হবে। এখানে তাহলে আমরা দেখলাম প্রক্ষেপ বেগ কত ইউ, তাহলে বস্তুটা এইখান থেকে ইউ বেগে ছোঁড়া হলো, ছুঁড়ে গেলে কি হবে না এই যে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে ছোঁড়া হয়েছে, তাহলে এই ইউ বেগটা যদি দুটো উপাংশে ভাগ করি তাহলে কি পাবো, এই অনুভূমিক বরাবর কত পাবো ইউ কস থিটা, আর উলম্ব বরাবর কত পাবো ইউ 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 সাইন থিটা। এই ইউ বেগটাকে দুটো উপাংশে ভাগ করলাম, দুটো সমকোণী উপাংশে বিভাজন করলে কি হবে ইউ কস থিটা আর হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে বস্তুটা একটা সময় কি হবে না ও বিন্দু থেকে হয়ে এই যে ডট 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 লাইন দিচ্ছে এইরকম সর্বোচ্চ উচ্চতায়, অর্থাৎ এই বিন্দুতে পৌঁছবে, এই বিন্দুটাতেও পৌঁছবে, মনে করো এটা বি বিন্দু, সর্বোচ্চ বিন্দু বি তে পৌঁছবে, এই সর্বোচ্চ বিন্দু বি তে পৌঁছবে বি, তারপরে আবার এই রাস্তা ধরে আবার এতে এসে পৌঁছবে। অর্থাৎ এই যে এইচ সর্বোচ্চ উচ্চতায় এইচ উঠবে, তারপরে আবার ও বেঁকে গিয়ে আবার এই পথটা ধরে এই বিন্দুতে আসে। তাই এখানে সর্বোচ্চ উচ্চতা কতটা হবে, সর্বোচ্চ উচ্চতা আমরা যদি এখানে এইচ ধরি তাহলে সর্বোচ্চ উচ্চতা রাশিমালা আমরা কিভাবে নির্ণয় করব না ভূমির থেকে বস্তুটা সর্বোচ্চ যে উচ্চতায় ছোঁড়ার পর সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত ওঠে সেটাকে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে দেখো আমাদের সেই গতীয় সূত্র অনুসারে তোমার উলম্ব দিকে প্রাথমিক বেগ কত ইউ সাইন থিটা, আর যখন বি বিন্দুতে পৌঁছে যাবে তখন উলম্ব আর উপর দিকে উঠবে না, আবার নিচের দিকে নেমে আসবে, তাহলে বি বিন্দুতে যখন পৌঁছবে তখন তার উলম্ব বেগ শূন্য হয়ে যাবে। তার মানে গতীয় সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে 0² ইকুয়াল অন্তিম বেগ ইকুয়াল ইউ সাইন থিটা হোল স্কয়ার মাইনাস 2gh ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2g, উপর দিকে উঠছে যেহেতু বস্তুটা, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব 2gh ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। তার মানে এখান থেকে লিখতে পারি h ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, অর্থাৎ ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা h ইকুয়াল টু হবে কত ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। অর্থাৎ বস্তুটাকে যদি আমরা থিটা কোণে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ইউ বেগে ছুঁড়ি তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটি হলো সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। এবার এইচ ম্যাক্স, এখান থেকে এইচ ম্যাক্স কত হতে পারে, এইচ ম্যাক্স সমান ইউ স্কয়ার বাই 4g যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। থিটা 45 ডিগ্রি কত হবে, তাহলে 1/√2 হোল স্কয়ার না 1/2, তাহলে ইউ স্কয়ার বাই 4g। তাহলে এইচ ম্যাক্স সমান ইউ স্কয়ার বাই 4g কখন হবে, যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। এই হলো সর্বোচ্চ উচ্চতা ওঠার রাশিমালা এইচটা, এবং সেটা সর্বোচ্চ হবে এইচ ম্যাক্স ইউ স্কয়ার বাই 4g যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার হচ্ছে উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল জিনিসটা কি না বস্তুটাকে ও বিন্দু থেকে ছোঁড়ার পর আবার পুনরায় ভূমি স্পর্শ করার মধ্যে যে টাইমটা ও নেয় সেটাকেই বলা হচ্ছে, যে সময়টা নিচ্ছে সেটাকে বলা হচ্ছে উড্ডয়ন কাল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় এই যে উঠতে একটা টাইম লাগবে, আবার সেখান থেকে আবার সর্বনিম্ন আবার ভূমিতে পৌঁছতে একটা টাইম লাগবে। উঠতে যত টাইম নেবে নামতেও ঠিক ততটাই টাইম নেবে। তাহলে আমরা দেখতে পারি সর্বোচ্চ
আরোহণের সময় যদি টি ড্যাশ হয় তবে টি ড্যাশ কত হবে? টি ড্যাশ মানে হচ্ছে আমাদের সেই গতীয় সূত্র অনুসারে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে শেষ বেগটা কত হবে? 0 হয়ে যাবে। ইউ সাইন থিটা প্রাথমিক বেগ মাইনাস ইউ সাইন থিটা মাইনাস জিটি ড্যাশ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই যে সমীকরণটা আছে, তাহলে প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা। সে এই উচ্চতায় যখন উঠে যাবে বি বিন্দু বেগ 0 হয়ে যাবে, তাহলে 0 ইকুয়াল ইউ সাইন থিটা মাইনাস জিটি। এখান থেকে কি পাবো? টি ড্যাশ ইকুয়াল টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় আরোহণের সময় হচ্ছে টি ড্যাশ ইকুয়াল টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে নামতেও একই সময় নেবে এবং অবরোহণের সময় অবরোহণের সময় হবে টি ড্যাশ ইকুয়াল টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। কেন? অভিকর্ষণ ত্বরণের ক্ষেত্রে অভিকর্ষ বলের ক্ষেত্রে এটা কাজ হচ্ছে অভিকর্ষের ক্ষেত্রে, অর্থাৎ অভিকর্ষ বলের ক্ষেত্রে যতটা সময় নিয়ে উঠবে ঠিক ততটা সময় ধরেও নামবে। অর্থাৎ এই যে উঠতে যত সময় নেবে এইচ থেকে আবার ভূমিতে পৌঁছতে টাইম নেবে। তাহলে উঠতে সময় লেগেছে কত? টি ড্যাশ। আরোহণের সময় ইউ সাইন থিটা বাই জি। অবরোহণ বা নামতে টাইম নেব টি ড্যাশ ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে মোট উড্ডয়নকাল টি ইকুয়াল টু হবে 2t ড্যাশ সমান 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। সেখান থেকে পাবো টি ইকুয়াল টু কত পাবো? টুয়াইস ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। টুয়াইস ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটাই হলো আমার উড্ডয়নকালের রাশিমালা। অর্থাৎ বস্তুটাকে ছোঁড়ার থেকে উপরে কিছুটা উঠবে, উপরে উঠে যাওয়ার পর আবার ভূমিস্পর্শ করা পর্যন্ত যে সময় সেটাকে হচ্ছে উড্ডয়নকাল, টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল। উড্ডয়নকাল কত হলো? টি ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g, আর এটা হবে 2u সাইন থিটা বাই জি। এবার হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা হরাইজন্টাল রেঞ্জ। এটাকে যদি আমরা বলি ও থেকে, ধরো ও এ সমান আর ধরলাম, ও এ সমান কত ধরলাম? আর। হরাইজন্টাল রেঞ্জ ও এ সমান আর ধরলাম, তাহলে এক্ষেত্রে আর সমান কত হবে? আর সমান অনুভূমিক দিকে বেগ কত? ইউ কস থিটা। আর কত সময় ধরে উঠছিল না? এত সময় ধরে। তাহলে প্রক্ষেপ সীমা আর ইকুয়াল হবে ইউ কস থিটা গুণিতক এইটি উড্ডয়নকাল সমান হবে ইউ কস থিটা ইন্টু টুয়াইস ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি সমান হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইড বাই জি। তার মানে এখান থেকে লিখতে পারি আমরা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তার মানে প্রক্ষেপ সীমা কত হবে? ইউ স্কোয়ার সাইন 2 থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। তার মানে হচ্ছে তোমার ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা মানে
সাইন টু থিটা বাই জি। তাহলে পক্ষের সীমা কত হবে ইউ স্কয়ার সাইন টু থিটা বাই জি। এবার যদি সাইন টু থিটার মান সর্বোচ্চ হয় সেক্ষেত্রে যদি সাইন টু থিটা ইকুয়াল টু 1 হয়, সাইন টু থিটা সর্বোচ্চ হয়, সাইন থিটা ইকুয়াল টু 1 হয়, তখন আর ম্যাক্স সমান কত হবে ইউ স্কয়ার বাই জি। সাইন টু থিটা কত হবে, সাইন টু থিটা 1 হোক তাহলে ইউ স্কয়ার বাই জি। সেক্ষেত্রে থিটা কত হচ্ছে, থিটা ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। অর্থাৎ থিটা ইকুয়াল টু হয়ে যাবে সাইন টু থিটা মানে 1, তাহলে টু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে হচ্ছে 45 ডিগ্রি কোণ ঝুললে সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়বে এবং সেটা আর ম্যাক্স ইকুয়াল হবে ইউ স্কয়ার বাই জি। এমনি তোমার আর এক্স সমীকরণ হচ্ছে ইউ স্কয়ার সাইন টু থিটা বাই জি, অর্থাৎ যে অ্যাঙ্গেলে আমি ছুটছি তার থিটার উপর নির্ভর করছে ইউ স্কয়ার সাইন টু থিটা বাই জি। সর্বোচ্চ হবে যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অর্থাৎ সাইন টু থিটা 1 হয় তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি হবে। আচ্ছা, এরপরে আমরা রাশির প্রক্ষেপপথের সমীকরণ বার করব। রাশির প্রক্ষেপপথের সমীকরণ, রাশির প্রক্ষেপপথের সমীকরণ। রাশির প্রক্ষেপপথের সমীকরণ, রাশির প্রক্ষেপপথের সমীকরণ বার করব। রাশির প্রক্ষেপপথের সমীকরণ, ইকুয়েশন অফ প্রজেক্টাইল, ইকুয়েশন অফ প্রজেক্টাইল। এখানে লক্ষ্য করো, ধরো এই যে একটা পি বিন্দু, রাশির পথের উপরে আমরা পি বিন্দু নিয়েছি, যার স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই, তার মানে কি হচ্ছে, তাহলে এইখান থেকে এইটা হবে এক্স, এইটা এক্স আর এইটা হবে ওয়াই। ওয়াইটা কোনটা, এইটা হবে তোমার ওয়াই, তাহলে এইটুকু দূরত্ব এক্স, এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। ধরো ওই পি বিন্দুতে, ধরো ছোঁড়ার থেকে যে বিন্দুতে ছোঁড়া হলো, ছোঁড়ার পর টি সময় লেগেছে পি বিন্দুতে যেতে, তাহলে টি সময়ে বস্তুর অবস্থানটা মনে করলাম পি বিন্দুতে, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। তার মানে আমরা লিখতে পারি এক্স সমান কত হবে, এখানে এক্স ইকুয়াল টু হবে ইউ কস থিটা ইনটু টি, কারণ টি সময়ে বস্তুটা পি বিন্দুতে পৌঁছেছে, যার স্থানাঙ্ক এক্স। তাহলে আমরা এক্স ইকুয়াল টু অনুভূমিক বেগ গুণিতক সময়, অনুভূমিক বেগ হচ্ছে কত ইউ কস থিটা ইনটু টি। সেখান থেকে আমরা কি পাবো, টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস অফ থিটা। আর উলম্ব গতির ক্ষেত্রে আমরা ওয়াই সমান কত পাবো, ইউ সাইন থিটা ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার, ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব y ইকুয়াল ইউ সাইন থিটা, এক নম্বর সমীকরণ দিয়ে দাও, এক নম্বর সমীকরণ, এই এক নম্বর সমীকরণ থেকে টি এর মানটা বসিয়ে দাও, ইউ সাইন থিটা ইনটু এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ ইনটু জি ইনটু টি স্কয়ার, মানে এক্স স্কয়ার বাই ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। আমরা লিখতে পারি ইউ কেটে যাবে, এক্স ট্যান থিটা
মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার জি বাই এক্স ট্যান থিটা মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা 2 জি বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। এটা সমানটাকে এইভাবে লেখা যায়, এটা সমান তাহলে y ইকুয়াল টু এটা হবে সমানটাকে লেখা যায় এই ফর্মে ax প্লাস bx স্কোয়ার ফর্ম। এটা কি ax প্লাস bx স্কোয়ার, এই ফর্মটা হচ্ছে কি ax প্লাস bx স্কোয়ার, মানে এর মান হচ্ছে তোমার এখানে tan থিটা আর b এর মান হচ্ছে মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা। তো এইটা হচ্ছে y ইকুয়াল টু ax প্লাস bx স্কোয়ার। এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। এটা কি অধিবৃত্তের সমীকরণ। এটা কি সমীকরণ? তাহলে পাশের প্রক্ষেপপথের সমীকরণ হলো y ইকুয়াল টু x tan থিটা মাইনাস g বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। x tan থিটা মাইনাস g বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। এটা হলো একটা অধিবৃত্তের সমীকরণ, প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ। তাই এই যে রাস্তাটা OPA, এই যে রাস্তাটা এটাই হলো অধিবৃত্তাকার, অর্থাৎ পাশের পথটা হবে একটি অধিবৃত্তাকার। পাশের পথ হবে একটা অধিবৃত্তাকার পথ। এবার প্রক্ষেপপথের বিকল্প সমীকরণ এটাকে প্রমাণ করা যায় y ইকুয়াল এই সমীকরণের সাহায্যে এবং আমাদের যে উচ্চতা হরাইজন্টাল রেঞ্জ এগুলো বার করেছি তার সাহায্যে প্রমাণ করা যায় প্রক্ষেপপথের বিকল্প সমীকরণ হলো x tan থিটা ইনটু 1 মাইনাস x বাই r। এটা প্রমাণ করা যায় y ইকুয়াল টু x tan থিটা ইনটু 1 মাইনাস x বাই r। এটা হচ্ছে অরিজিনাল সমীকরণ। এখানে শুধুমাত্র আমাদের r এর এক্সপ্রেশনটা নিয়ে আসতে হবে। আর যেটা পেয়েছিলাম ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ওই সমীকরণটাকে এখানে ওইটাকে আর দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে কিন্তু রাশির বিকল্প পথের সমীকরণ এটা হবে। আমাদের অরিজিনাল সমীকরণ হচ্ছে এইটা, অর্থাৎ রাশির প্রক্ষেপপথের সমীকরণ দাঁড়ালো y ইকুয়াল টু এইটা x tan থিটা y ইকুয়াল টু x tan থিটা মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইনটু এক্স স্কোয়ার। যেখানে থিটা কোণে প্রক্ষেপ করা হচ্ছে, ইউ বেগে ছোড়া হচ্ছে, হ্যাঁ, আর তোমার ওই স্থানের অভিকর্ষণ ত্বরণ জি। তাহলে y ইকুয়াল টু x tan থিটা মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইনটু এক্স স্কোয়ার। এই গেল আমাদের প্রক্ষেপপথের সমীকরণ। এবার আমরা আলোচনা করব যে কোনো মুহূর্তে প্রাসের বেগ, যে কোনো মুহূর্তে প্রাসের বেগ, যে কোনো মুহূর্তে প্রাসের বেগ নিয়ে আমরা আলোচনা করব। এটাকে একটা আলাদা ছবিতে আমি দেখাচ্ছি। যেমন ধরো x অক্ষ y অক্ষ, ধরো এই বস্তুটাকে আমি ভি বেগ, আমি ওখানে ইউ দেখিয়েছি, এটাকে আমি ভি দেখাচ্ছি, ভি বেগে ছোঁড়া। তাহলে সেটা থিটা কোণে ছোঁড়া হয়েছে, ওই ইউটাকে আমি ভি ধরছি। তাহলে এই দিকটা কত হবে vx, আর এই দিকটা কত হবে vy। তাহলে এক্ষেত্রে vx সমান কত হবে ux সমান u cos থিটা, ওই সমীকরণটা vx ইকুয়াল টু ux ইকুয়াল টু u cos থিটা। আবার vy সমান কত হবে, মানে ছোড়ার সময় অনুভূমিক বেগ vx আর উলম্ব বেগ হচ্ছে vy। তার মানে vx সমান হচ্ছে ux
সমান হচ্ছে ইউ কস থিটা, এক্স অক্ষ বরাবর যে বেগটা, আর ভি ওয়াই সমান ইউ ওয়াই মাইনাস জিটি সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। ভি ওয়াই সমান হচ্ছে টি সমান সরি ভি এক্স হচ্ছে ইউ এক্স সমান ইউ কস থিটা, এই অনুভূমিক থেকে বেগটা তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু টি সময় পরে ওই যে টি সময় পরে পি বিন্দুতে ওটা পৌঁছে গেছে, যে কোনো সময় টি, যে কোনো সময় এই প্রক্ষেপ পথের শুরু এই পি বিন্দুতে এটা পৌঁছে গেছে, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু হবে কিন্তু ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা মাইনাস জিটি, অর্থাৎ পি বিন্দুতে যখন পৌঁছেছে তখন মনে করো ভি এক্স সমান ইউ কস থিটা আর ভি ওয়াই সমান কত হবে ইউ ওয়াই মাইনাস জিটি, অর্থাৎ উলম্ব দিকে ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে টি সময় লব্ধি বেগ, টি সময় পরে বা টি সময়ে লব্ধি বেগের মান কত হবে, টি সময়ে লব্ধি বেগের মান ভি সমান কত হবে গুণভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার টি সময় পরে। তার মানে আমি এটাকে লিখতে পারি ভি এক্স মান কত পেয়েছি ইউ কস থিটা হোল স্কোয়ার প্লাস ভি ওয়াই মানে ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার। তার মানে কি পাবো ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টুয়াইস ইউ সাইন থিটা ইন্টু জিটি প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। তার মানে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইউ স্কোয়ার সাইন থিটা যোগ করে ফেললে কত হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তার মানে হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস ইউ জি টি সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। তার মানে ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস ইউ জি টি সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে যে কোনো মুহূর্তে রাশির টি সময় পরে লব্ধি বেগটা কত হবে, যে কোনো মুহূর্তে বেগটা হবে তোমার ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস ইউ জিটি সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস ইউ জিটি সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। যে কোনো মুহূর্তে রাশির বেগ টি সময় পরে লব্ধি বেগটা হবে এটা। ঠিক আছে, এবার রাশির দিকটা বার করতে হবে। তাহলে দিকটা মনে করো, দিকটা মানে কি না অনুভূমিক তলের সঙ্গে ভি, এই লব্ধি বেগটা এই অনুভূমিক তলের সঙ্গে ভিটা যদি আলফা কোণ করে, যদি অনুভূমিক তলের সঙ্গে ভি আলফা কোণ করে তবে tan আলফা ইকুয়াল টু হবে ভি ওয়াই বাই ভি এক্স সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি ডিভাইড বাই ইউ কস অফ থিটা। তার মানে tan থিটা সমান কি দাঁড়ালো, থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি tan আলফা থিটা না, এটা হচ্ছে আলফা, tan আলফা বলেছি, আলফা কোণ করে, তাহলে tan আলফা ইকুয়াল হবে অর্থাৎ tan আলফা সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস অফ থিটা। tan আলফা হলো ইউ সাইন থিটা মাইনাস
ইউ সাইন থিটা মাইনাস জিটি ডিভাইড বাই ইউ কস অফ থিটা, এটাই হলো তার দিক। অর্থাৎ ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা, এটাই ট্যান আলফা। এটা আমি উপরে লিখেছি, ট্যান আলফা ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা। তাহলে যে কোনো মুহূর্তে বেগ পেয়ে গেলাম, এবং সেটা অনুভূমিকের সঙ্গে সেই লব্ধি বেগটা যদি আলফা কোণ করে, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা হবে। এবার আমরা প্রাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ প্রাস প্রজেক্টাইল, কাইনেটিক এনার্জি অফ প্রজেক্টাইল, প্রাসের গতিশক্তি নিয়ে আলোচনা। প্রাসের গতিশক্তি, প্রাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ প্রজেক্টাইল। ধরি বস্তুটির ভর, যে বস্তুটাকে ছোঁড়া হচ্ছে তার ভর এই, তাহলে যখন বস্তুটা দেখো এই সর্বোচ্চ উচ্চতা তার বি বিন্দুতে পৌঁছবে, তখন কিন্তু তার অনুভূমিক বেগটা শূন্য হয়ে যাবে। সর্বোচ্চতায় বি বিন্দুতে পৌঁছাবে, তখন তার অনুভূমিক বেগ শূন্য হয়ে যাবে। কিন্তু যখন সর্বোচ্চ উচ্চতায় বিতে পৌঁছবে, তখন তার উলম্ব বেগ শূন্য হয়ে যাবে, ইউ সাইন থিটা শূন্য হয়ে যাবে, কিন্তু তার অনুভূমিক বেগ ইউ কস থিটা থাকবে। অর্থাৎ বি বিন্দুতে পৌঁছলে তার সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বি বিন্দুতে পৌঁছলে উলম্ব বেগ শূন্য হয়ে যাবে, কিন্তু অনুভূমিক বেগ থাকবে। তাহলে কাজটির প্রাথমিক গতিশক্তি, যদি E0 হয়, তখন কত হবে? হাফ এম ইউ স্কোয়ার। ইউ বেগ এখান থেকে ছোড়া হয়েছে, এই পয়েন্ট অফ প্রজেকশন থেকে, প্রক্ষেপ বিন্দু থেকে ইউ বেগে ছোড়া হয়েছে। প্রাথমিক গতিশক্তি কত হবে? E0 ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। আর যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বেগ শূন্য হলেও প্রাথমিক অনুভূমিক বেগ ইউ কস থিটা থাকবে, তাহলে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি, ধরি ই কত হবে? হাফ এম ইন্টু ইউ কস থিটা তার হোল স্কোয়ার সমান কত হবে? হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে ই কাল কত দাঁড়ালো? এইটা। কেন? এই সর্বোচ্চ অবস্থানে ইউ সাইন থিটা শূন্য হয়ে গেছে, কিন্তু অনুভূমিক বেগ ইউ কস থিটা আছে। তার মানে আমরা লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার মানে হচ্ছে E0 কস স্কোয়ার থিটা। যেহেতু E0 ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার, এই সমীকরণ আমরা পেয়েছি E0, তাহলে আমরা লিখতে পারি E সমান E0, তার মানে হলো E বাই E0 সমান কস স্কোয়ার থিটা। E বাই E0 সমান কত হলো? কস স্কোয়ার থিটা। যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে E ইকুয়াল টু হবে E0 বাই 2, অর্থাৎ E ইকুয়াল টু হবে E0 বাই 2, অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে প্রাসটির গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হবে। সর্বোচ্চ অবস্থানে প্রাসটির গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হবে। সর্বোচ্চ অবস্থানে প্রাসটিক গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হবে। তার মানে আমাদের এই ফর্মুলাগুলো জেনে রাখতে হবে যে E ইকুয়াল টু E0 ইন্টু কস স্কয়ার থিটা। E হলো সর্বোচ্চ গতিস্থানে এইখানে, এই জায়গায় গতিশক্তি, আর এখানকার শুরুতে গতিশক্তি হচ্ছে E0, যখন ছোড়া হচ্ছে এখানে গতিশক্তি E0, আর বি বিন্দুতে যখন আসবে তখন গতিশক্তি E। তাহলে E অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি এবং প্রাথমিক গতিশক্তি E এবং E0 এর সম্পর্ক E ইকুয়াল টু E0 cos স্কয়ার থিটা। যদি প্রক্ষেপ কোণ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে E ইকুয়াল টু E0 বাই
টু, অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে কোণাটির প্রাসটির গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক। এবার আমরা আলোচনা করব অনুভূমিক প্রাস। অনুভূমিক প্রাস, অনুভূমিক প্রাস মানে কি? কোন একটা বস্তুকে অনুভূমিক প্রাস, হরাইজন্টাল অর্থাৎ হরাইজন্টাল প্রজেক্টাইল, হরাইজন্টাল প্রজেক্টাইল বা অনুভূমিক প্রাস। ধরো এইরকম একটা উঁচু স্থান, এরকম উঁচু স্থান, কোনো বাড়ির ছাদ থেকে এরকম উঁচু স্থান, এই ভূমির থেকে উচ্চতা মনে করো এটা ভূমি, এটা হচ্ছে ভূমি। এইখান থেকে আমরা একটা বস্তুকে ছুড়ে দিচ্ছি, এইখান থেকে একটা বস্তুকে ইউ বেগে ছুড়ে দিই, তাহলে কিছু যাওয়ার পর কি হবে? এইরকম ভাবে ধরে এসে এরকম একটা জায়গায় ভূমি স্পর্শ করবে। তাহলে আমরা ইউ বেগে ছুড়েছি, উচ্চতা কত? এইচ, উচ্চতা কত? এইচ। তাহলে অনুভূমিক দিকে বেগ ছিল ইউ, কিন্তু আমার নিচের দিকে কোনো বেগ ছিল না। ধরি টি সময়ে বস্তুটি ভূমি স্পর্শ করবে। ধরি টি সময় বস্তুটা ভূমি স্পর্শ করবে এবং এই ভূমি ওর থেকে এ পর্যন্ত দূরত্ব, এটাকে ধরে নিলাম আর, অর্থাৎ প্রক্ষেপ সীমা আর। ও এ সমান কত ধরলাম? আর। তাহলে আর সমান কত হবে? ইউ ইন্টু টি। আর সমান কত হবে? ইউ ইন্টু টি। আবার এই বস্তুটাকে দেখো, আবার যখন এই বস্তুটাকে এখান থেকে ছোড়া হয়েছে, তার নিচের দিকে বেগ তো শূন্য ছিল। নিচের দিকে বেগ কত ছিল? শূন্য। অনুভূমিক দিকে বেগ ছিল ইউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু 0 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। কেন? এই সময় ভূমি স্পর্শ করে, কারণ এই উচ্চতা, এই দূরত্ব অতিক্রম করে ভূমিতে এসছেও। তার মানে এইচ ইকুয়াল টু হবে হাফ জি টি স্কোয়ার। তাহলে সেখান থেকে পাবো টি ইকুয়াল টু টুয়াইস এইচ বাই জি স্কোয়ার রুট। টি ইকুয়াল টু কত পাবো? টুয়াইস এইচ বাই জি। এইচ ইকুয়াল টু 0 ইন্টু টি প্লাস হাফ জি টি, মানে নিচের দিকে বেগ শূন্য ছিল, ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাই টি ইকুয়াল টু পাবো টুয়াইস এইচ বাই জি স্কোয়ার রুট। তাহলে প্রক্ষেপ সীমা কত হবে? আর। আর সমান ইউ ইন্টু টি, টি মানে টুয়াইস এইচ বাই জি। এখান থেকে পাবো আর ইকুয়াল টু টুয়াইস এইচ ইউ স্কোয়ার বাই জি। আর ইকুয়াল টু কত হবে? টুয়াইস এইচ ইউ স্কোয়ার বাই জি। এটাই হলো অনুভূমিক প্রাচীর প্রক্ষেপ সীমা। এটাই হলো অনুভূমিক প্রাচীর প্রক্ষেপ সীমা। আর ইকুয়াল টু টুয়াইস এইচ ইউ স্কোয়ার বাই জি। আর ইকুয়াল টু টুয়াইস এইচ ইউ স্কোয়ার বাই জি। এই হলো অনুভূমিক প্রাচীর প্রক্ষেপ। এটাই হলো আমার অনুভূমিক প্রাচীর প্রক্ষেপ সীমা। মানে এই উচ্চতার থেকে ও ধরো, এটা ধরো বি বিন্দু মনে করো, এই বি বিন্দু বি, এখান থেকে একটা বস্তুকে অনুভূমিকভাবে ছোঁড়া হলো, তার নিচের দিকে তার বেগ ছিল শূন্য। তার মনে করলাম টি সময় পরে সে ভূমি স্পর্শ করবে, তাহলে অনুভূমিক দিকে গেছে কত গেছে? ও এর দূরত্ব মানে আর দূরত্ব গেছে। তাহলে আর ইকুয়াল হবে ইউ ইন্টু টি, টি সময় যদি ভূমি স্পর্শ করে। আবার দেখো নিচের দিকে বেগ, প্রাথমিক বেগ শূন্য ছিল, সেক্ষেত্রে ও এইচ দূরত্ব অতিক্রম করেছে, এইচ ইকুয়াল টু হবে 0 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তার মানে এখান থেকে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাহলে টি ইকুয়াল টু রোভার টুয়াইস এইচ বাই জি। তাহলে এই সমীকরণে টি এর মানটা বসিয়ে দেবো। আর ইকুয়াল টু হবে ইউ ইন্টু টি মানে হচ্ছে টুয়াইস এইচ বাই জি, এবং আর সমান হবে টুয়াইস এইচ ইউ স্কোয়ার বাই জি। তাহলে এটাই হলো তোমার প্রক্ষেপ সীমা। এটা কি? প্রক্ষেপ সীমা। এটা হরাইজন্টাল প্রাচীর প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ
সীমা, এটাই হচ্ছে প্রক্ষেপ সীমা আর। আমরা ধরে নিয়েছি প্রক্ষেপ সীমা, তাহলে আর সমান কত করে হলো টুয়াইস এইচ ইউ স্কোয়ার বাই জি। এই হলো আমাদের ক্রাস সম্বন্ধে আলোচনা। এখান থেকে ছোট ছোট অঙ্ক থাকতে পারে এবং আগে যে ফর্মুলাগুলো আমরা করেছি সেখান থেকেও ছোট ছোট অঙ্ক থাকতে পারে। এগুলো বই থেকে ভালো করে এক্সাম্পল এবং এক্সারসাইজগুলো দেখে নিলে তোমরা সহজেই এগুলো করতে পারবে। এই হলো ক্রাস সম্বন্ধে আলোচনা। এরপরে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই।